সপ্তম শ্রেণীর ভূগোলের দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ থেকে আমরা আফ্রিকার জলবায়ু ও তার সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের যে সম্পর্ক বা স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। এর আগে আমরা আফ্রিকার ভূমিরূপের বৈচিত্র্য জেনেছি, নদ নদীর সম্পর্কেও আমরা জেনেছি। এইবারে তাহলে জলবায়ুটা কেমন সেইটা আমাদের জানতে হবে। আফ্রিকা মহাদেশের জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের একটা বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যের কারণগুলো কি কি? অর্থাৎ তোমরা যে ভূমিরূপটা পড়েছো আফ্রিকার বা জেনেছো ভূমিরূপ সম্বন্ধে, সেখানে তোমরা দেখেছো এখানকার জলবায়ু সব জায়গায় কিন্তু সমান নয়। সমুদ্রের ধারের আফ্রিকা যে মহাদেশটা তোমরা যদি দেখে থাকো আফ্রিকা মহাদেশের ম্যাপটা, তাহলে সেখানে তোমরা দেখতে পাবে সমুদ্রের ধারের জলবায়ু একরকম, তো সমুদ্র থেকে দূরে তার জলবায়ু কিন্তু আর এক রকম হবে। এই সমভূমিতে একরকম হবে আর পাহাড়ের উপর আর এক রকম হবে। আর আফ্রিকার যে ভূমিরূপ সেটা তোমরা ভালো করে দেখেছো, শুনেছো। আর যদি না দেখে থাকো বা না জেনে থাকো, তাহলে আমার আগের ভিডিওটা তোমরা দেখে নেবে, সেখানে পরিষ্কার খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এই আফ্রিকা মহাদেশের যে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের যে কারণ, সেই কারণগুলি কি কি? অর্থাৎ এই জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদকে কিছু জিনিস আফ্রিকা মহাদেশে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তারা নিয়ন্ত্রক। কেন নিয়ন্ত্রক বলছে? কারণ সেই কারণের জন্য, এই কারণগুলোর জন্য এরাই হচ্ছে সেই নিয়ন্ত্রক। এদের জন্যই কিন্তু আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ নানান রকমের নানান জায়গায় আমরা দেখতে পাই। তাহলে চলো কোথায় কীরকম আমরা কী জন্য দেখতে পাচ্ছি সেই কারণগুলো আমরা একটু দেখব। প্রথম কারণ বলেছে দেখো অক্ষরেখা। অর্থাৎ আফ্রিকা মহাদেশের যে অক্ষরেখা সেটা হচ্ছে যেমন নিরক্ষরেখা এবং কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা, এগুলোকে তো আমরা অক্ষরেখা বলি। তো এই নিরক্ষরেখার এখানে কি বলেছে দেখো, নিরক্ষরেখার কাছাকাছি উষ্ণতা বেশি অনুভূত হয়। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায়, সূর্যের তির্যক রশ্মির কারণে উষ্ণতা তত কমে যায়। তাহলে আমরা নিরক্ষরেখা ও কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখাটা কোথায় আছে আফ্রিকার, চলো দেখে নিই। আফ্রিকা মহাদেশের উত্তরে আছে দেখো এখানে কর্কটক্রান্তি রেখা, উত্তরে আছে কর্কটক্রান্তি রেখা, দক্ষিণে আছে দেখো মকরক্রান্তি রেখা, আর মাঝখান দিয়ে আছে কি নিরক্ষরেখা। এই তিনটে রেখাই দেখো আফ্রিকা মহাদেশের ওপর দিয়ে বিস্তৃত। তাহলে আমরা বলতে পারি নিরক্ষরেখার উত্তর দিকের অংশ উত্তর গোলার্ধ আর দক্ষিণ দিকের অংশ দক্ষিণ গোলার্ধ। অর্থাৎ উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল হবে তখন দক্ষিণ গোলার্ধে কী হবে, ঠিক তার উল্টো, অর্থাৎ শীতকাল। এই জিনিসটা তোমরা ভালো করে বোঝো। দেখো তাহলে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল, অর্থাৎ বিপরীত জলবায়ু। তাহলে বিপরীত জলবায়ু দেখা যায় এবং নিরক্ষরেখা বরাবর কিন্তু প্রচণ্ড গরম থাকে। দ্বিতীয় নিয়ন্ত্রক হচ্ছে দেখো সমুদ্র থেকে দূরত্ব। অর্থাৎ সমুদ্রের পাশের যে স্থলভূমির উষ্ণতাকে সমুদ্রের বাতাস খুব একটা বাড়তে দেয় না। আমরা জানি সমুদ্রের আশেপাশের যে স্থলভূমি সেখানের উষ্ণতা কিন্তু খুব একটা বাড়ে কমে নয়, খুব একটা বাড়া কমা কিন্তু করে না। আর স্থলভূমি যত সমুদ্র থেকে দূরে হয়, অর্থাৎ যত ভিতরে হবে, সেখানে কিন্তু ঠান্ডা বা গরম সেটা কিন্তু সবসময় পার্থক্যটা খুব বেশি হবে। অর্থাৎ ঠান্ডাটা যখন পড়বে তখন প্রচণ্ড ঠান্ডা, আর গরমটা যখন পড়বে তখন প্রচণ্ড গরম। আফ্রিকা মহাদেশের দেখো পূর্ব বা পশ্চিম দিকে এবং উত্তর ও দক্ষিণে এটা কিন্তু বিরাট বড় একটা মহাদেশ। তো এত বড় মহাদেশ, ফলে এই যে সমুদ্রের যে প্রভাব, সামুদ্রিক যে প্রভাব, সেইটা কিন্তু ভিতরের দিকে যত যাবে তত সেখানে কিন্তু সেই সমুদ্রের প্রভাবটা খুব একটা পড়বে না। অর্থাৎ যত ভিতরের দিকে যাওয়া যাবে, সমুদ্র থেকে যত ভিতরের দিকে বা দূরত্ব যত বাড়বে, সেখানকার কিন্তু আবহাওয়া হবে তত চরম ভাবাপন্ন। অর্থাৎ শীতল হলে প্রচণ্ড ঠান্ডা আর উষ্ণ হলে প্রচণ্ড উষ্ণ। এরপরে দেখা হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্রের মধ্যে যে বিপুল জলরাশি স্রোতের মতো বয়ে চলে তা হলো সমুদ্র স্রোত। তাহলে সমুদ্রের যে বিপুল জলরাশি স্রোতের মতো বয়ে চলে সেটা হচ্ছে সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোত কিন্তু উষ্ণ বা শীতল দুই রকমই হতে পারে। তাহলে এই সমুদ্র স্রোতও এই
আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের যে বৈচিত্র্য তার একটা কারণ। আবার দেখো, যত উচ্চতা বাড়বে, আমরা জানি যত উচ্চতা বাড়বে তত উষ্ণতা হ্রাস পাবে, অর্থাৎ উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা কমে যায়। প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা গড়ে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে। এটা আমরা জেনেছি যে 1 কিলোমিটার যদি উপরে ওঠা যায় তাহলে 6.5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। এই কারণেই দেখো, আফ্রিকার যে উচ্চতম যে পর্বত কিলিমাঞ্জারো, এই কিলিমাঞ্জারো দেখো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। তো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও এই কিলিমাঞ্জারোর চূড়া কিন্তু চূড়ায় বরফ আছে, অর্থাৎ প্রচণ্ড শীতল। তার কারণ উচ্চতা যত বেড়েছে, দেখো এখানে কিলিমাঞ্জারোর উচ্চতা কত, 5895 মিটার। তাহলে এত উচ্চতায় উঠলে স্বাভাবিক সেখানে তাপমাত্রাও কমে যাচ্ছে, ফলে সেখানে বরফ থাকা স্বাভাবিক। তাহলে আমরা দেখলাম অক্ষরেখা, সমুদ্র থেকে যে দূরত্ব এবং সমুদ্র স্রোত ও উচ্চতা, এইগুলি আফ্রিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ, এবং এরাই হচ্ছে এই আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এরা হচ্ছে নিয়ন্ত্রক। আফ্রিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের নিয়ন্ত্রক বলা যায় এই অক্ষরেখা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত ও উচ্চতাকে। তাহলে যেহেতু আফ্রিকা মহাদেশের জলবায়ু সব জায়গায় সমান নয়, সেই কারণেই কোথাও তাপমাত্রা খুব বেশি, ফলে সেখানে একরকম গাছপালা জন্মাবে, আবার কোথাও তাপমাত্রা কম বা বৃষ্টির পরিমাণ একটু অন্যরকম, তো সেখানকার গাছপালা আবার আরেক রকম হবে। তাহলে আফ্রিকা মহাদেশে তো সব জায়গায় একই রকম যে বৃষ্টিপাত তা তো নয়, কোথাও বৃষ্টিপাত বেশি, কোথাও কম, কোথাও উচ্চতা বেশি, কোথাও উচ্চতা কম। তাহলে সেইগুলোর উপর নির্ভর করেই কিন্তু আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এক এক রকম এক এক জায়গায়। তো এই জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদে কিন্তু একটা মিল আছে। তোমরা ম্যাপটা দেখলে আরও ভালো করে পরিষ্কার করে বুঝবে যে যেখানকার জলবায়ু যেরকম, সেখানকার স্বাভাবিক উদ্ভিদও সেই জলবায়ুকেই কিন্তু নির্ভর করে গড়ে উঠেছে। তাহলে দেখো, নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য, এই যে প্রথম যে নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য, এইটা কোন জায়গাটায়? নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম থাকে। তাহলে আমরা নিরক্ষরেখাটাকে দেখেছি ঠিক আফ্রিকার মাঝ বরাবর গিয়েছে, তো এই নিরক্ষরেখার কাছাকাছি যে অঞ্চল সেখানে সারা বছর গরম থাকে। মোট বৃষ্টির পরিমাণ 200 থেকে 250 সেমি। আর সরাসরি দেখো, নিরক্ষরেখায় তো সরাসরি সূর্যকিরণ পড়ে, আর যার কারণে সারা বছর এখানে প্রচণ্ড বৃষ্টি হয়। সরাসরি যখন সূর্যকিরণ পড়ে তখন এখানকার যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রচণ্ড বেশি, তার ফলে কিন্তু এখানে প্রতিদিন বিকালে এখানে বৃষ্টিপাত হয়। এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। তাহলে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। বৃষ্টি প্রচণ্ড হলে সেখানে তো শক্ত কাঠের ঘন জঙ্গল তো গড়ে উঠবেই। এবার কাঠগুলো কী কী দেখো, খুব দামি কাঠ কিন্তু, মেহগিনি, রোজউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু এখানে নেই, যে কারণে গাছগুলো সারা বছর সবুজ দেখায়। এই জন্যই কিন্তু এটাকে বলছে নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য, অর্থাৎ এখানে কিন্তু পাতা ঝরে পড়ে না। তাহলে এটা হচ্ছে কি, নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য, এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে দেখো আসছে সাভানা তৃণভূমি অঞ্চল। তাহলে সাভানা তৃণভূমি অঞ্চলটা কি, কোন জায়গায় এটা অবস্থান করছে? নিরক্ষীয় অঞ্চলের উত্তরে আর দক্ষিণে বৃষ্টি কমে যেতে থাকে, অর্থাৎ নিরক্ষরেখার বরাবর তো বৃষ্টি প্রচণ্ড হয়, আর তার উত্তর দিকে অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার দিকে এবং দক্ষিণে যে মকর ক্রান্তি রেখা সেদিকে যত সরবে তত বৃষ্টিপাত কমে যেতে থাকে। গরমকালের দৈর্ঘ্য বাড়ে, অর্থাৎ যে উত্তর গোলার্ধে যদি গরমকাল বাড়ে তাহলে সেদিকে গরমকাল যখন বাড়ছে তখন বৃষ্টি হয় বেশি, সেখানে বছরে 150 সেমির মতো। মরুভূমির দিকে কিন্তু বৃষ্টি কমে যায়, মরুভূমির দিকে স্বাভাবিক বৃষ্টিপাত কমে যাচ্ছে, একটু বেশি দূরত্বে চলে যাচ্ছে, আর সেখানে 25 সেমির মতো বৃষ্টিপাত হয়। মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য সেই সব জায়গায় কিন্তু বড় গাছের সংখ্যা খুবই কম। প্রচণ্ড গরম আর বৃষ্টিপাতও নেই, তাহলে বুঝতে পারছি কীরকম পরিবেশটা। তার বদলে কী আছে সেখানে, লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে, শুধু চারিদিকে ঘাস আর ঘাস। আর এই ঘাসের মধ্যে অ্যাকাসিয়া একটা গাছ, গাছটাকে দেখো, বা বাওবাব জাতীয় গাছ। এই বাওবাব জাতীয় গাছেরও একটা ছবি আছে, সেটাও দেখাবো। এই যে অ্যাকাসিয়া, মনে হচ্ছে দেখো মাথায় চুল ভর্তি, হ্যাঁ, আর কিছুই নেই। তো এই হচ্ছে অ্যাকাসিয়া গাছ। আর বাওবাব জাতীয় একটা গাছ যার মধ্যে প্রচুর জল থাকে,
তাহলে সেটা হচ্ছে বাওবাব জাতীয় গাছ। এই গাছগুলি কিন্তু এই সাভানা তৃণভূমি অঞ্চলে বেশি হয়। তাহলে আমরা এই জায়গা দুটো একবার দেখে নেব, নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য আর সাভানা তৃণভূমি। এই দেখো, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য হচ্ছে সবুজ, অর্থাৎ এই জায়গা একদম পুরো নিরক্ষরেখার ওপরে অবস্থান করছে, এখানে চিরসবুজ অরণ্য, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। আর ক্রান্তীয় তৃণভূমি সাভানা অর্থাৎ এই জায়গাটুকু, অর্থাৎ এদিকে উত্তরে কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি, এইদিকে দক্ষিণে মকর ক্রান্তি রেখার কাছাকাছি। এই অঞ্চলটুকুতে এই জায়গায় কিন্তু শুধু ঘাস আর ঘাস। এখানে বৃষ্টিপাত কিন্তু খুব যে বেশি তা নয়, যেদিকে গরম সেদিকে বৃষ্টিপাত কম, যার জন্য এখানে বড় গাছ তৈরি খুব একটা হয় না। তাহলে আমরা দুটো অঞ্চল আমরা দেখলাম কী কী, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য আর ক্রান্তীয় তৃণভূমি বা সাভানা অঞ্চল। দেখব ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। তাহলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদটা কোথায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে হবে। তাহলে এটা হচ্ছে আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, অর্থাৎ আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে। এই হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, আফ্রিকার একেবারে উত্তর দিকে, অর্থাৎ একেবারে উত্তর পশ্চিম অংশ এবং দক্ষিণ পশ্চিম অংশ। দক্ষিণ দিকে চলে এসো, একেবারে দক্ষিণ পশ্চিম অংশ, দক্ষিণ দিকের পশ্চিম ভাগ। এই দুটো জায়গায় কি দেখা যায়? এই দুটো জায়গায় কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু বা ভূমধ্যসাগরীয় উদ্ভিদ দেখা যায়। এটা কীরকম অঞ্চল? এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়। অবাক কাণ্ড, শীতকালে এখানে বৃষ্টি হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, কারণ আমাদের এখানে তো শীতকালে বৃষ্টি খুব একটা হয় না। শীতকালে যদি নিম্নচাপ হয় তবে বৃষ্টিপাত হয়, তাহলে শীতকালে তো বৃষ্টিপাত হয় না। কিন্তু এই ভূমধ্যসাগরীয় অঞ্চল, জলবায়ু অঞ্চল বা ভূমধ্যসাগরীয় যে উদ্ভিদ, এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় আর সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকাল কিন্তু বৃষ্টিহীন থাকে। কি কষ্টের দিন বলো, আমরা গরমকালে একটু বৃষ্টির জন্য হাহাকার করি, আর ওখানে গরমকালে কোনো বৃষ্টিই হয় না। আর পাতায় কি থাকে দেখো, গরমকালে গাছের পাতা থেকে যাতে জলীয় বাষ্প না বেরিয়ে যেতে পারে তার জন্য নরম মোমের আস্তরণ দেখা যায়। এখানে কি কি গাছ দেখা যায় ভূমধ্যসাগরীয় উদ্ভিদ বলতে? আমরা বুঝি জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলা লেবু, আঙুর এইসব ফলের বাগান খুব চোখে পড়ে। তাহলে এখানে কি ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু তোমরা যদি যাও, এখানে কিন্তু তোমরা কমলা লেবু আর আঙুর খুব খেতে পারবে। জলপাই গাছও কিন্তু এখানে আছে, প্রচুর জলপাই এখানে পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো? আর আখরোট তোমরা খেয়েছো? আখরোট, বাদাম খেতে কিন্তু খারাপ না, কিন্তু প্রচুর দাম। এগুলোও কিন্তু এই ভূমধ্যসাগরীয় অঞ্চলেই এই গাছগুলো বেশি হয়। উষ্ণ মরু উদ্ভিদ বা উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। দেখো এখানে কিন্তু মরুভূমি আছে আফ্রিকায়। আফ্রিকার সবচেয়ে বড় মরুভূমি দেখো, সাহারা, কালাহারি, নামিব। 3খানা মরুভূমির নামও বলেছে, সাহারা, কালাহারি, নামিব। এই মরুভূমিগুলিতে কিন্তু বৃষ্টি হয় না বললেই চলে। দিনের তাপমাত্রা ভীষণ বেশি। মরুভূমিতে গিয়ে তুমি থাকতে পারবে? পুরো বালি আর বালি, সেখানে কিন্তু থাকা অসম্ভব। রাতের তাপমাত্রা সেই তুলনায় অনেক কম। তাহলে দেখো, মরুভূমিতে দিনের বেলায় যেমন গরম, রাতে তেমন ঠান্ডা। তাহলে রাতের তাপমাত্রার তুলনায় অনেক কম। আর মরুভূমিতে কী গাছ হয়? কাঁটা গাছ, ঝোপঝাড়, কিছু কিছু ঘাস দেখা যায়। কিন্তু গাছগুলো নিজের শরীরে জল ধরে রাখে নানাভাবে, তাই অতি গরমেও গাছগুলো কিন্তু বেঁচে থাকে। তাহলে যে যেরকম পরিবেশে থাকবে সে সেইভাবে সেই পরিবেশে মানিয়ে নেবে। তো ঘাসগুলো দেখো, যে ঘাস আছে সেই ঘাসগুলোও কিন্তু, বা যে গাছগুলো দেখা যায় ঝোপঝাড় বা কাঁটা গাছ, এরাও কিন্তু নিজেদের শরীরে জল ধরে রাখে নানাভাবে। সেই জন্যই খুব গরমেও কিন্তু গাছগুলো বেঁচে থাকে। শরীরে তো জল আছে, ওরা কিন্তু ওখানেই জন্মাবে এবং তার জন্য ওদের সেইভাবে অভিযোজন হয়ে আছে, অর্থাৎ অভিযোজিত হয়ে আছে। ওরা ওখানকারই উদ্ভিদ। মরুভূমির মধ্যে মরুদ্যান দেখা যায়। মরুদ্যানের ধারে খেজুর, তাল জাতীয় গাছের সারি চোখে পড়ে। মরুভূমির মধ্যে যখন কোনো যদি মানুষ একটা মরুদ্যান দেখে, তার মনে কী অবস্থা হবে বলো দিনি? একটু জলের জন্য হাহাকার করে সবাই। তবে যারা মরুভূমিতে যাওয়া আসা করে তারা কিন্তু কোথায় মরুদ্যান আছে সেই সব খোঁজখবর তারা রাখে। উষ্ণ মরু, এই সাহারা, কালাহারি আর নামিব মরুভূমিগুলো কোথায় আছে? সবচেয়ে বড় মরুভূমি আফ্রিকার সাহারা। এই সাহারা মরুভূমি পুরো উত্তর দিকের বেশিরভাগ অংশটাই এই মরুভূমির অন্তর্গত।
এই মরুভূমির মধ্যে দিয়েও কিন্তু কয়েকটা নদী গেছে, তোমরা জানো নদীগুলোর নাম, তোমরা বলার চেষ্টা করবে। আর এদিকে চলে আসো, এইখানে হচ্ছে নামিব আর কালাহারি, এইখানটায় আছে। এই কালাহারি আর নামিব, এই যে এই হলুদ অংশে এইখানটাই এই দুটো মরুভূমি আছে। তাহলে আমরা মরুভূমিগুলো জেনে গেলাম। নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ড অঞ্চল, এই অঞ্চলটা কোথায়? আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমি আর ভারত মহাসাগরের ধারে উপকূল অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে। তাহলে জায়গাটা ভালো করে ভাবো বা চিন্তা করো, বা ম্যাপটা তোমরা দেখো। আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে যে কালাহারি মরুভূমি নামিব মরুভূমি যে রয়েছে, নামিব মরুভূমির আগে কালাহারি মরুভূমি, আর ভারত মহাসাগরের ধারে উপকূল অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে। গরমকালে মোটামুটি গরম, শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি। অর্থাৎ শীতকালের তাপমাত্রা আর গ্রীষ্মকালের তাপমাত্রা দুটোর মধ্যে পার্থক্য। শীত প্রচণ্ড শীত, গরমকালে প্রচণ্ড গরম। এখানে মরু অঞ্চলের থেকে একটু বেশি বৃষ্টি হয়। তাহলে বৃষ্টি হয়, কিন্তু খুব যে বেশি তা নয়। মরু অঞ্চলে তো একেবারেই বৃষ্টি হয় না, 3-4 বছর মধ্যেও কোনো বৃষ্টি দেখা যায় না। আর এখানে কিছুটা বৃষ্টি হয়। উঁচু পাহাড়ের ঢালে কিছু গাছ দেখা যায়, কী পপলার, উইলো, এইসব গাছ দেখা যায়। সমভূমি এলাকায় ছোটো ছোটো খসখসে সবুজ ঘাস দেখা যায়। এই তৃণভূমিকেই বলে ভেল্ড, অর্থাৎ এটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ড অঞ্চল। এটা কিন্তু বিখ্যাত ভেল্ড অঞ্চল। এখানে কিন্তু প্রচুর যে ঘাসের উপর যে নির্ভর করে যারা থাকে সেই সব প্রাণী প্রচুর আছে। আর ঘাসের উপর নির্ভর করে তো হরিণ এরা থাকে, তো তারা যখন থাকে তাদের মাংস খাওয়ার জন্য কিন্তু সিংহরাও এখানে কিন্তু হাজির। এই হচ্ছে সেই ভেল্ড অঞ্চল, বুঝতে পারছো? এই নামিব মরুভূমি, এখানে আছে কালাহারি মরুভূমি আর এদিকে আছে দেখো ভারত মহাসাগর। এই জায়গাটায় যে ভেল্ড অঞ্চলে দেখো এখানে লেখা আছে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ড অঞ্চল। এরপরে আমরা দেখব মৌসুমি পর্ণমোচী গাছের অরণ্য। আফ্রিকার একেবারে পূর্ব দিকে মানে বুঝতে পারছো তো, এই দিকটায় আফ্রিকার একেবারে পূর্ব দিকে। আর মাদাগাস্কার একটা দ্বীপ আছে, মাদাগাস্কার দ্বীপে গরমকালে বৃষ্টি হয়, শীতকাল থাকে শুষ্ক। তাহলে গরমকালে এখানে বৃষ্টি হয় আর শীতকাল এখানে শুষ্ক থাকে। আমাদের এখানেও তো গরমকালে মোটামুটি একটু বৃষ্টি হয়, আর শীতকালটা আমাদের এখানেও খুব একটা যে বৃষ্টি বা আর্দ্রভাব থাকে তা নয়। শীতকালটা আমাদের কিন্তু শুষ্ক থাকে, ঠোঁট ফেটে যায়, গায়ের চামড়া ফেটে যায়। তাহলে শীতকালটা আমাদের এখানেও শুষ্ক। তবে তাপমাত্রা কোনো ঋতুতেই কিন্তু খুব বেশি নয়, শীতকালেও খুব বেশি নয়, আবার গরমকালেও তাপমাত্রা খুব বেশি নয়। এখানে কি কি গাছ হয়? শাল ও বাঁশ গাছের বন জঙ্গল দেখা যায়। শীতকালে জলের অভাবে গাছের পাতা ঝরে যায়, অর্থাৎ মৌসুমে পর্ণমোচী গাছের অরণ্য। খানিকটা আমার মনে হচ্ছে যে আমাদের এখানে যেরকম পর্ণমোচী গাছ থাকে, কিছু কিছু শীতকালে যেমন পাতাগুলো ঝরে যায়, সেই টাইপের এই জায়গাকার আবহাওয়া। তো আফ্রিকার একেবারে পূর্ব দিকে, জায়গাটা ভালো করে দেখো, আফ্রিকার একেবারে পূর্ব দিকে আর মাদাগাস্কার দ্বীপে এইখানে এই অঞ্চলটা হচ্ছে মৌসুমি পর্ণমোচী গাছের অরণ্য। মৌসুমি অরণ্য আফ্রিকার একদম পূর্ব দিকে, এই যে মাদাগাস্কার দ্বীপ এইখানে। তাহলে এইখানে এই মৌসুমি অরণ্যটা আছে। খানিকটা আমরা যে পশ্চিমবঙ্গে যেরকমভাবে বসবাস করি, আমাদের এখানকার যে আবহাওয়া জলবায়ু খানিকটা সেই রকম টাইপেরই। পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় এইখানে। এরপরে আমরা দেখো পূর্ব উপকূলীয় উষ্ণ নাতিশীতোষ্ণ বা চীনদেশীয় উদ্ভিদ। দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে গরমকালে বেশ গরম আর বৃষ্টি হয়। জায়গাটা ভালো করে খেয়াল করো, দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে গরমকালে বেশ গরম আর বৃষ্টি হয়। চীন দেশের পূর্বাংশে একই জলবায়ু দেখা যায়, তাই এর নাম চীনদেশীয় জলবায়ু। অর্থাৎ চীন দেশের মতোই জলবায়ু এখানে দেখা যায় বলে এটা হচ্ছে চীনদেশীয় জলবায়ু। পাতাঝরা গাছ দেখা যায়, ওক গাছ কিন্তু এখানে বেশি চোখে পড়ে। তাহলে দক্ষিণ পূর্ব একদম নিচের দিক প্লাস পূর্ব দিক, এই অঞ্চলে গরমকালে বেশ গরম আর বৃষ্টি হয়, বৃষ্টিও কিন্তু হয়, গরমকালে বৃষ্টিও হয়। তাহলে অঞ্চলটা আমরা দেখে নিই, দক্ষিণ পূর্ব উপকূলের অঞ্চলটা ভালো করে আমরা মার্ক করব। সেখানে হচ্ছে চীনদেশীয় উদ্ভিদ বা উষ্ণ নাতিশীতোষ্ণ, পূর্ব উপকূলীয় উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল। এই হচ্ছে দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল। ভালো করে দেখো, এখানে হচ্ছে সেই চীনদেশীয় আবহাওয়া একটা বা ওখানকার মতোই জলবায়ু একটা দেখা যায়। ভালো করে বোঝো। তাহলে আমরা ম্যাপ দেখে মোটামুটি জায়গাগুলো দেখে নিলাম। কোন গাছ কোন জলবায়ু অঞ্চলে জন্মায়? কাঁটা গাছ। কাঁটা গাছ কোন জলবায়ু অঞ্চলে জন্মায়? মরুভূমির মধ্যে, অর্থাৎ উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। পাতায় মোমের আস্তরণ থাকে কোথায়? ভূমধ্যসাগরীয় যে জলবায়ু অঞ্চল সেখানকার উদ্ভিদগুলোয় পাতায়, ওখানে গ্রীষ্মকালে কী হয়? গ্রীষ্মকালের বৃষ্টিপাত হয় না,
যার জন্য ওখানকার পাতায় মোমের আস্তরণ থাকে। তাহলে এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তাহলে প্রথমটা উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, দ্বিতীয়টা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। শাল ও বাঁশ গাছ, আমাদের পশ্চিমবঙ্গের শাল ও বাঁশ গাছটা ভালোই হয়, তার মানে এটা মৌসুমি জলবায়ু অঞ্চল। আফ্রিকাতেও মৌসুমি জলবায়ু অঞ্চল আছে সেই জায়গায়। আর জলপাই গাছ, এটা তো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে তোমরা জেনেছো, জলপাই গাছটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে লেবু, তারপরে আঙুর এইসব হয়। আর খসখসে সবুজ ঘাস, কোথায়? খসখসে সবুজ ঘাস স্টেপস বা নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ড অঞ্চল। আর সবুজ ঘাসের সঙ্গে বাওবাব জাতীয় মরু উদ্ভিদ, বাওবাব অর্থাৎ এমন কি একটা গাছ যে গাছে জল থাকে প্রচুর, তো সেই গাছ কোথায় থাকে? ক্রান্তীয় তৃণভূমি বা সাভানা জল যে অঞ্চল, অর্থাৎ দুই কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা বরাবর যে অঞ্চলটা, সেই সাভানা তৃণভূমি অঞ্চল, সেই জায়গাটাতেই এই সবুজ ঘাসের সঙ্গে বাওবাব জাতীয় মরু উদ্ভিদ দেখা যায়।